নমস্কার স্যার। নমস্কার। নমস্কার সবাই। স্যার। হ্যাঁ নমস্কার। তো ভালো করে শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছো সব? ভালো আছি স্যার। শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম। স্যার প্রণাম, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ, শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো তো? হ্যাঁ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমি ভালো আছি। এই যে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। সবাই আমার কথা ভালো মতন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, একেবারে পরিষ্কার। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, ইয়ে আমাদের কন্ট্রোলে কে আছো আজকে? রোমান না কে আছো? না স্যার, আমি বিটু। আচ্ছা আচ্ছা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? আচ্ছা, আজকে ওদের ওই একটা শ্যামা সঙ্গীতের স্বরলিপি পাঠিয়েছি একটু দেরি করে, ওটা কি দেখেছো? এটা রোমান দেখছি, আমি জানি না। আমি দেখছি টেবিলে, আমি এটা দেখি না। তো ওইটা কি এখন এদের পাঠিয়ে দিতে পারবে? আচ্ছা আমি বলতেছি। হ্যাঁ দেখো তো, যদি পারো পাঠিয়ে দাও। আমি যদিও আগেকার গানটা আমরা এখনো সময় লাগবে, তারপরে আমরা ওই ওই দেখি ওই একটা নতুন গান ওদের আজকে দিতে পারি। হ্যাঁ, আমরা পাইনি স্বরলিপি। হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই দোষ, আমি খুব বিজি ছিলাম আজকে। এই যে সামনে নজরুল প্রয়াণ দিবস, তো একেবারে মানে এত ব্যস্ততা সবার যাচ্ছে আমাদের। 29শে অগস্ট। হ্যাঁ হ্যাঁ, একেবারেই আমাদের মাথা ঠিক থাকছে না, এরকম একটা অবস্থা। খুব বাজে। না আসলে মঞ্চে অনুষ্ঠান করাটা অনেক সহজ মনে হচ্ছে ইদানিং। মানে এখন এইভাবে বাড়িতে বসে রেকর্ডিং করা আমাদেরও চলছে নানা রকম। আমি তো সঞ্চালনার কাজ করি, ফলে ওই বাড়িতে বসে একটা মোটামুটি ঠিকঠাক সেট আপ করে রেকর্ডিং করা, সেটা কখনো মাঝে ব্রেক হয়ে যাচ্ছে, কখনো নেটের সমস্যা হচ্ছে। সেইগুলো নিয়ে সত্যি আমরা সকলে খুব ব্যতিব্যস্ত। কিন্তু আমি তো আসলে নেটের উপরে ভরসা করি না। আমি এই যে এখন ইয়ে কি বলে ডাটা দিয়ে চালাচ্ছি, আমি ওয়াইফাই এর উপর ভরসা করতে পারি না। এই ঘরে ওয়াইফাই আমার, একেবারে যেখান থেকে কথা বলছি তার পাশেই, অথচ আমরা ওই ওয়াইফাই কে ভরসা করতে পারি। সেই আচ্ছা, তা আমরা যে গানটা করেছিলাম গতদিন, সেই গানটার কি অবস্থা? আমরা অনেকে শুনিয়েছিলাম, কিন্তু আরো অনেকের বোধহয় বাকি আছে, তো আমরা একটু আরেকবার শুনবো সকলের কাছে। স্যার ওই স্বরলিপিটা ফেসবুক গ্রুপে দিয়ে দিবে রুমান এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে সবাই চেক করে নিলে হয়তো বা দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা বোধহয় অনলাইনে চলে যাই, এবার দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনারা শুরু করে দেন, আবার ওই স্বরলিপি দরকার হলে ওই গ্রুপ থেকে দেখে নেবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। নমস্কার স্যার। নমস্কার, ভালো আছো সবাই? নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আমরা কি অনলাইনে গেছি? আমরা ভালো, প্রণাম নেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। ভালো, আমরা কি অনিয়ারে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমরা। তাহলে দিয়ে দাও, আমি শুরু করি তাহলে। হ্যাঁ দিয়ে দিয়েছি, আমরা রেকর্ডিং দিয়ে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। সুপ্রিয় আমাদের এই নজরুল সঙ্গীত প্রশিক্ষণের যারা প্রশিক্ষণার্থী বা যারা সবাইকে আমার আন্তরিক জানাচ্ছি। কারোর একটা খোলা আছে বোধহয়, একটা মাইক্রোফোন মিউট করতে হবে, অনেক সাউন্ড আসছে। তো আমাদের প্রিয় প্রশিক্ষণার্থী, আমাদের বাঁশরীর উদ্যোগে, বাঁশরীর প্রচেষ্টায়, একক প্রচেষ্টায় সারা বছর ব্যাপী নজরুল সঙ্গীত প্রশিক্ষণের শুদ্ধবান এবং করে প্রশিক্ষণের এই যে কর্মশালাটা আমাদের চলছে, কর্মশালার আজকের পর্বে আমরা চলে এসেছি। সবাইকে যারা আজকে সংযুক্ত হয়েছে প্রত্যেককে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সবাইকে আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং চর্চা হচ্ছে। কারণ শুনো, নজরুল সঙ্গীত কেন, যে কোনো সঙ্গীতই সত্যি ভালো গাইতে গেলে চর্চা ছাড়া
এর কোনো রাস্তা নেই, চর্চা করতেই হবে, শিখতে হবে এবং চর্চা। অনেকে বলে যে চর্চা করলেই বোধহয় সারাদিন সারেগামা করলে গান হয়। নো, ভালো গুরুর কাছে যেমন গান শিখতে হয়, এমনি সেই শিক্ষণীয় যে ব্যাপারটাকে ভালো করে চর্চা করতে হয়, ধারণ করতে হয়। তা আমার বিশ্বাস যে এই যে আমরা আজকে এই প্যান্ডামিক অবস্থাতে সবাই যে অনলাইনে আমরা যুক্ত হয়েছি, সংযুক্ত হয়েছি, এটা সেই আন্তরিকতারই ফসল। আমি মনে করি অত্যন্ত আন্তরিক ভাবে আমাদের গান শিখতে চাই এবং এই গানের জন্যই আমরা এই সময় করে আমরা অনলাইনে যুক্ত হই। আসলে আমি একটা কথা বলি, কারোর একটা মিউট করা হয়নি, এত অড নয়েজ আমার কানে আসছে যে আমার কথা গুলিয়ে যাচ্ছে। সবাই কি ই করেছে, মিউট করেছে? কেউ একজন মিউট করেনি, আমার মনে হয় একজন কেউ মিউট করেনি, এবং অনেক অড সাউন্ড আসছে, আমাকে ডিস্টার্ব করছে ভীষণ। স্যার মোটামুটি সবারই মিউট করা দেখতে পাচ্ছি আমি। না, একজনই কারো খুব দীপিকা দি আপনি বারবার ই করতেছেন, মানে মিউটটা আনমিউট করতেছেন দীপিকা দি। যাকে হ্যাঁ, এটা দীপিকা দি আপনি আনমিউট করে রাখেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমরা সবাই একটু মিউট থাকি, না হলে আমার এত নয়েজ আসছে যে আমি কথা বলতে ভুলে যাচ্ছি, কথা গোলমাল হয়ে যাচ্ছে আমার। তো আজকের আমরা যে গতদিনের যে প্রশিক্ষণ আমাদের কর্মশালাটা ছিল, সেখানে একটি অনেক ভালো গান আমি করাবার চেষ্টা করেছিলাম। বোধ করি সবার মোটামুটি ভালো হয়েছে, এবং গতদিনও আমি অনেকেরই শুনেছিলাম। তো যারা গতদিন শোনাওনি, আজকে তারা যদি শোনাতে চাও, তোমাদের গান আমরা শুনবো নিশ্চয়ই। আর তারপরে আমরা নতুন গান নিয়ে ভাববো। তোমাদের ভালোবাসা বা ভালো লাগা, আমি জানি নজরুলের সব গানই তোমাদের খুব প্রিয়, তারপরেও একটু বেশি সংখ্যক আমরা তোমাদের মতামতের উপর নির্ভর করতে চাই। তোমরা যে ধরনের গান শিখতে বেশি আগ্রহী, সেই গানে শেখাবো। আমাদের গান আসলে এমনই একটা পর্যায়ে আছে, নজরুল সঙ্গীতের আমরা চর্চা বাংলাদেশে এমন ভাবে করছি যে আশা করি নজরুলের প্রায় একবারে সিংহভাগ গানই আমরা গাইতে পারবো, বা অন্য তোমাদের জন্য সবাইকে সহযোগিতা করতে পারবো। তো গতদিন আমাদের ছিল মনে রাখার দিন গিয়েছে, তো এই গানটি আমরা একবার গাইবো। তারপরে যদি যারা শোনায়নি এরকম কেউ থাকলে তাদের আমরা গান শুনবো। তো আমরা গানটা গাই, আগে সবাই যেন মিউট থাকে। হ্যাঁ, মনে রাখা দিন গিয়েছে, এখন ভোলার বেলা, মনে রাখা দিন গিয়েছে, এখন ভোলার বেলা, আর লাগে না ভালো আমার হৃদয় নিয়ে খেলা, এখন ভোলার বেলা, মনে রাখার দিন গিয়েছে। লগ্ন ছিল সময়, পরাণ ভরা ছিল প্রণয়, লগ্ন ছিল সময়, পরাণ ভরা ছিল প্রণয়, সেদিন যদি আসতে মলয় বসত ফুলের বেলা, সেদিন যদি আসতে মলয় বসত ফুলের মেলা, এখন ভোলা বেলা, মনে রাখা দিন গিয়েছে। সুকুমার সুন্দর
সুন্দর যাহা ছিল আমার মাঝে গেছে মরে নিরাশাতে ঝরে গেছে লাজে আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়ায় অকারণে আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়ায় অকারণে তোমার চেয়েও আমি আমায় তোমার চেয়েও আমি আমায় হানি অবহেলা মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা আর লাগে না ভালো আমার হৃদয় নিয়ে খেলা এখন ভোলার বেলা মনে রাখার দিন গিয়েছে। শোনা গেল আমার গানটা? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। তো এবার তোমরা বলো যে এমনি কোনো জায়গায় তোমার পার্টিকুলারলি কোনো জায়গায় কোনো অসুবিধা বুঝতে অসুবিধা আছে কিনা, বা যারা শোনাওনি এরকম কেউ শোনাতে চাও কিনা? কি কারো শোনানোর দরকার নাই নাকি কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই, সব ঠিকঠাক? আমরা কয়েকজন শুনিয়েছিলাম স্যার গত ক্লাসে সম্পূর্ণ গানটাই। আজকে কি কেউ শোনাতে চাও নাকি আমরা স্যার আমি এর আগের দিন আমার নেটের প্রবলেম ছিল, শোনাতে পারিনি। মিতালি দে। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো তাহলে। সোমা বলছি। হ্যাঁ সোমা, আমি পরে শুনি। হ্যাঁ বলো। বলছি স্যার আমার শরীরটা খুব খারাপ, আমি আগের দিনও ক্লাসটা করতে পারিনি। আমি গানটা মানে পরের লাস্টের দুটো প্যারা আমার ওঠেনি, তাই আমি শোনাতে পারছি না স্যার। বুঝতে পেরেছি। শরীরটাও ভালো না। তো ঠিক আছে, থাকো এখন, আস্তে আস্তে নিশ্চয়ই শরীর ঠিক হলে তাড়াতাড়ি উঠে যাবে। আচ্ছা ইন্দ্রাণী, আমরা শুনি আমরা।
ভালো, মোটামুটি অলমোস্ট পুরো গানটাই ভালো হয়েছে। ছোট্ট ছোট্ট কিছু পার্থক্য হয়েছে, ওইটা এই গানটা আমরা যত বেশি শুনবো তত ওই ছোট ছোট পার্থক্যগুলো তখন কানে আসবে। আমার বিশ্বাস ভালো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে আমরা গান শুনলাম কার, মিতালি না? মিতালি দে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ভালো ভালো। তো আমরা গাইবো এখন, ছোট ছোট পার্থক্যগুলো এগুলো কানে আসবে তখন। ওই দুই একটি জায়গায় একটু পরিবর্তন হয়েছে সুরের, আমি গাইতে গাইতে আমি বলবো। আচ্ছা, এবার আমি ধরে নিতে পারি যে তোমরা যারা আজকে আছো আমাদের সঙ্গে, যে আমাদের এই গানটা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। এখন বাকিটা হচ্ছে নিজেদের প্র্যাকটিস এবং নিজেদের ভালো লাগার ব্যাপার, তাই না? তো আমরা মোটামুটি আমাদের ধারণা হয়েছে। শুধু সোমা অসুস্থ বলছিল, সোমার একটু আছে তো, শুধুমাত্র সোমার জন্য আমি মূলত এই বাকি ওই শেষের অংশটা এবং মিতালির ওই সঞ্চারী থেকে শেষের দিকে ছোট ছোট পার্থক্যগুলো হয়েছে, এইটা একটু শোনার জন্য বলছি, এবং সোমার জন্য ওই শেষের অংশটুকু আমি গাইছি। তারপরে আমরা নতুন গানে চলে যাব। সুকুমার সুন্দর যাহা ছিল আমার মাঝে, গেছে মোরে নিরাশাতে, ঝরে গেছে লাজে। সুকুমার সুন্দর যাহা ছিল আমার মাঝে, গেছে মোরে নিরাশাতে, ঝরে গেছে লাজে। আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়ায় অকারণে। আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়ায় অকারণে। তোমার চেয়েও আমি আমায়, তোমার চেয়েও আমি আমায় হানি অবহেলা। মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলা বেলা। স্যার আমি একটু করবো স্যার? কে দীপিকা দাস বলছি। দীপিকা দাস। হ্যাঁ করো, নিশ্চয়ই শোনাবে। মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলার বেলা। মনে রাখার দিন গিয়েছে, ভোলার বেলা। আর লাগে না ভালো আমার হৃদয় নিয়ে
মনে রাখার দিন গিয়েছে মনে রাখার দিন গিয়েছে বাহ, গানের এমনি ধারণাটা বা গলার যে আওয়াজটা আসছে সেটাও খুব ভালো, মনে হচ্ছে যেন 50 বছর আগেকার কোনো শিল্পী যেন গান গাইছে, তাই না? গলার আওয়াজটা ভারী সুন্দর, তো খুব ভালো লেগেছে আমার। কিন্তু ওই শেষের ইটা, লাস্ট প্যারাটা যেটা, ওইখানে ছোট ছোট সুরের পার্থক্য হয়ে গিয়েছে। তো ওইটা আমি আরেকটু দেখাই। আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়াই অকারণে, তোমার ছেড়েও আমি আমায় হানি অবহেলা, এটা। আর সুকুমার সুন্দর যাহা ছিল আমার মাঝে গেছে মরে নিরাশাতে, ঝরে গেছে লাজে। সাই চলে আসবো। ঝরে গেছে লাজে। ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার আমি অঙ্কুর একটু চেষ্টা তো করব। আজকে কোনটা? স্যার আমি অঙ্কুর। হ্যাঁ, তুমি কি এটা করো আমাকে শোনাওনি? না স্যার, আর আগের দিন 15ই আগস্টের একটা প্রোগ্রাম ছিল, তাই আমি ক্লাস করতে পারিনি। আচ্ছা, তো শোনাও, নিশ্চয়ই শোনাবে। মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলার বেলা, মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলার বেলা, আর লাগে না ভালো আমার হৃদয়
নিয়ে খেলা এখন ভোলার বেলা মনের আঘাত দিন গিয়েছে লগন ছিল ছিল সময় পরাণ ভরা ছিল প্রণয় লগন ছিল ছিল সময় পরাণ ভরা ছিল প্রণয় সেদিন যদি আসতে মলয় বসত ফুলের মেলা সেদিন যদি আসতে মলয় বসত ফুলের মেলা এখন ভোলার বেলা মনে রাখার দিন গিয়েছে সুকুমার সুন্দর যাহা ছিল আমার মাঝে গেছে মোরে নিরাশাতে ঝরে গেছে রাজে সুকুমার সুন্দর যাহা ছিল আমার মাঝে গেছে মোরে নিরাশাতে ঝরে গেছে লাজে আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়ায় অকারণে আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়ায় অকারণে তোমার চেয়েও আমি আমায় তোমার চেয়েও আমি আমায় হানি অবহেলায় মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা আর লাগে না ভালো আমার হৃদয় নিয়ে খেলা এখন ভোলার বেলা মনে রাখার দিন গিয়েছে। হ্যাঁ, ভালো হচ্ছে, বেশ ভালো হয়েছে। শুধু লাস্টের দেখো প্যারাটায় একটুখানি তুমি সুর গোলমাল করে ফেলেছো। এটা হচ্ছে আজ উদাসীন শূন্য মনে, এটা করেছো। তারপরে ঘুরে, মাটাকে তুমি টাচ করো নি, খেয়াল করো। ঘুরে বেড়ায় অকারণে অকারণে তোমার চেয়েও আমি আমায় হানি অবহেলা হানি অবহেলা। হ্যাঁ স্যার, অবহেলাতে আমার আগে থেকে সমস্যা হচ্ছিল, ভিডিও দেখে মানে তোলা যাচ্ছিল না। এটা ভালো করে বুঝে নেবে, তার হিসাব ঠিক আছে। আচ্ছা, আমি স্যার অবহেলার স্বরলিপিটা একটু বলবেন? আমি গলা কষ্ট হচ্ছে আজকে, গলা খুব ডিস্টার্ব। দেখো
হানি অবহেলা হানি পাধামা অবপাসা হানি অবহানি ধাসানি হানি অবহা তারপরে লা ধামা কোমল গা পা বুঝেছো? অবহেলা না 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 লা ধামা গা পা কোমল ধা না শুদ্ধ ধা? কোমলা ও হানি অবহেলা না ধামা গা পা লা এই নোটগুলো ঠিক আছে। হেলায় না অন্তস্থ না হেলা হানি অবহেলা। আচ্ছা আমি মোটামুটি ধরে নিচ্ছি যে আমাদের এই গানটা আমাদের হয়ে গেছে। তো পরে আবার নিশ্চয়ই তোমাদের যদি কোনো গাইতে গাইতে কোনো সমস্যা হয় কখনো যেন না বুঝে না কনফার্ম হয়ে যেন গাইবে না কোথাও। গানটা যদি অসুবিধা হয় আমরা আবার দেখাবো, কোনো সমস্যা না। স্যার অকারণের পাচ্ছি না স্যার অকারণের অকারণে কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ একটু সারগামটা বলে দিন না। আজো দাসেন না কোন জায়গাটা? সুন্নামন কোন জায়গাটা বলো তো? অকারণ অকারণ অকারণে বলো। আর ওই যে ঘুরে বেড়াই অকারণে। তার আগের লাইনটা হচ্ছে আজ উদাসীন। আজ উদাসীন শূন্য মনে ঘুরে বেড়াই অকারণে অকা মা পাধা অকা নিসানি মা পাধা নিসানি অকারণে ধাপা। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। স্যার আচ্ছা আমরা অকারণের আগে যে বেড়াইটা আছে ঘুরে বেড়াই, বেড়াইটা একটু সারগামটা বলে দিন। আজ উদাসীন শূন্য মনে ঘুরে ধাসা ধাসা রে মাগা ঘুরে ধাসা ধাসা রে মাগা বেড়ায় রে সানি রে সা ঘুরে বেড়ায় সানি রে সা অকারণে মা পাধা নিসানি ধাপা। ঠিক আছে মশাই, ধন্যবাদ স্যার। তোমার এটা এত ডিস্টার্ব কেন? তোমার এতে তুমি গান গাইতে পারবে না তো, গান হবে একদম ঠিক নেই। তুমি হেডফোনটা চেঞ্জ করো। আমার মনে হচ্ছে হেনা হেনা তুমি গতদিনে একই ডিস্টার্ব হয়েছে, তুমি হেডফোনটা পাল্টে ফেলো। হ্যালো গাইবো এটা গানটা? গানটা তো হচ্ছে না, তোমার হেডফোন তো খারাপ। একদম কাছে থেকে শোনালে শোনা যাচ্ছে। শোনো হেনা, সামনের দিন আমরা শুনি, তুমি হেডফোনটা একটা চেঞ্জ করে নিও। ওকে। তো আজকে আমি যেটা বলছিলাম, আগামী 12ই ভাদ্র হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস, তাই না? তো আমরা বাংলাদেশে কেন আমরা বাংলাটাকে মানি, 11ই জ্যৈষ্ঠ যেমন বাংলা ওনার জন্মদিন, ঠিক 12ই ভাদ্র সেটা 29শে অগাস্ট ছিল, এটাকে মানা হয়। কিন্তু বাংলা তারিখটা আমাদের মানে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে একদিনের বোধহয় একটু হেরফের হয়, যে কারণে সমস্যা হয়। তো একদিনে হয়তো হয় না অনেকে যদি তোমরা ইংরেজিটা মানো,
সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না। আমাদের বাংলাতে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমরা ধরেই নেব যে আমাদের 12ই ভাদ্র হচ্ছে নজরুলের প্রয়াণ দিবস। তো নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে তার সৃষ্টি কর্ম যে কোনো গানই আমরা গাইতে পারি, সেটা কোনো সমস্যা না। কিন্তু সাধারণত আমরা অনুষ্ঠানগুলোতে একটু করুণ রসাত্মক গান আমরা করি, তাই না? মানে গানের মধ্যে যেন একটু মৃত্যু ভাবনা বিষয়ক বা পারলৌকিক কিছু ব্যাপার স্যাপার, সেই সাথে একটু করুণ রসাত্মক গান আমরা করি। তো এগুলো তোমরা করতেই পারো। আমরা প্রচুর কি বলে উনার প্রয়াণ দিবসকে কি বলবো শ্রদ্ধা জানিয়ে গান গাওয়ার মতন গান আমাদের প্রচুর আছে। তো তোমাদের একটু মত শুনি, তোমরা কি গান শুনতে চাও? আজকে কি কোনো স্বরলিপি পেয়েছো তোমরা? হ্যাঁ স্যার, স্বরলিপি দিয়ে দিয়েছে গ্রুপে। কি স্বরলিপি বলো তো? এটা স্বরলিপি আমার ভবের অভাব লয় হয়েছে। এটা কি তোমরা শুনেছো এই গানটা? স্যার আমি শুনেছি, আপনি 2011-তে আজ সকালের আমন্ত্রণে এসেছিলেন, সেখানে গিয়েছিলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমার মনে আছে। দেখো দেখো বইটা, আমার প্রথম স্বরলিপির বই হচ্ছে এইটা। এই যে বইটা, এটা 18 খণ্ড আমাদের নজরুল ইনস্টিটিউটের। এইটাতেই এই অসাধারণ এবং তৎকালীন সময় আমি যখন স্বরলিপি করি একেবারেই অপ্রচলিত গান। তো এই গানটি তখন আমরা পাই এবং আমরা খুব আন্তরিকভাবে গানটা তুলি এবং প্রচুর অনেক জায়গায় আমি গিয়েছি এবং সবার মধ্যে এটা প্রচারের চেষ্টাও আমরা করেছি। তো এটা শ্যামা সঙ্গীত। তো এটা বেসিক হচ্ছে কি বলে বেহাগ। নিশ্চয়ই তোমরা বেহাগ রাগ জানো, তাই না? বেহাগ খুবই পরিচিত এবং অসাধারণ একটি রাগ। তোমরা সবাই জানো তো বেহাগ? হ্যাঁ স্যার। হ্যাঁ জানি স্যার। বেহাগ কোন ঠাটের রাগ বলো তো? জানি। জিজ্ঞেস করলাম কেন জানো? জিজ্ঞেস করলাম যে এটা ওই ঠাট নিয়ে অনেক সমস্যা। কেউ বলে বিলাবল, কেউ বলে কল্যাণ। যেহেতু কড়িমা ছাড়া, বিবাদী স্বর হিসেবে কড়িমা ছাড়া বেহাগ হয় না, সেই কারণে অনেকে কল্যাণ ঠাট বলে। আবার যেহেতু বেসিক হচ্ছে সবই শুদ্ধ স্বর, এর জন্য বলে যে কি বলে এটা বেহাগটা কি বলে বিলাবল ঠাটের। মজা হচ্ছে যে আমরা কিন্তু ওই ঠাট নিয়ে খুব একটা মাথা ঘামাই না, কারণ এতকাল আগে ঠাট 10টা ঠাট তৈরি হয়েছিল তৎকালীন সময়ে প্রচলিত রাগগুলিকে শ্রেণীবদ্ধকরণের জন্য। তো তৎকালীন সময়ে রাগগুলি, প্রচলিত যে রাগ, তার চরিত্র অনুযায়ী 10টা ঠাট তখন তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যে এতকাল চলে গেল, আমাদের উত্তর ভারতীয় যে উচ্চাঙ্গ সঙ্গীত, তাতে কিন্তু আর নতুন করে ঠাট নিয়ে কোনো কাজ করা হয়নি। যে কারণে পরবর্তীকালে প্রচুর রাগ তৈরি হয়েছে, বিখ্যাত হয়েছে, যেগুলো ওই প্রচলিত 10টি ঠাটের মধ্যে ফেলা যায় না। তো এই কারণে আমরা ঠাট নিয়ে খুব একটা বেশি কথা বলি না। এদিক দিয়ে কিন্তু দক্ষিণ ভারতীয়রা অনেক বেশি অ্যাডভান্স। ওদের কটা ঠাট জানো তোমরা? না স্যার। ওদের হচ্ছে 72টা ঠাট। বুঝো যে পরবর্তীকালে যে নতুন নতুন রাগ তৈরি হয়েছে, সেগুলো চরিত্র অনুযায়ী ঠাটও তৈরি করতে হয়েছে। তো আমাদের কিন্তু হয়নি, যে কারণে আমাদের প্রচলিত অনেক বিখ্যাত রাগও কিন্তু ওই প্রচলিত 10টি ঠাটের মধ্যে ফেলা যায় না। যাই হোক, ঠাট নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না। আমরা রাগের চলন, রাগটাকে আমরা তালিম নেব এবং রাগটা ভালো করে গাই। তো এইটা হচ্ছে বেহাগ। তো বেহাগ কেমন? বেহাগের জাতিটা খুব গুরুত্বপূর্ণ। জাতি হচ্ছে ওড়ব সম্পূর্ণ। ওড়ব সম্পূর্ণ মানে যাওয়ার সময় দুটো স্বর বাদ যাবে। তো দুটো স্বর যদি বাদ যায় তাহলে কি দেখো, সা গা মা পা নি সা, তাহলে রে বাদ গেল আর ধা বাদ গেল। ফেরার সময় রে লাগে কিন্তু খুবই দুর্বল, যাওয়ার সময় বাদ। সা গা মা পা নি সা, সা নে সা নে না পা মা পা গা মা গা রে নে সা গা। এই হচ্ছে বেহাগ। তো যখন আমরা খেয়াল গাই তখন এর আলাপ একটু বিস্তৃত আমরা করি, একটু বড় করে করি। কিন্তু যখন গান গাই খুব একটু বেশি আমরা করি না, ছোট্ট করে। কিন্তু এই যে গানটার যে রেকর্ডটা, সেটা মৃণালকান্তি ঘোষের রেকর্ড। তো উনি সা সা গা রে গা রে সা নে সা,
এরকম একটা আলাপ করেছিলেন। তো আলাপ যে আমাকে স্বরলিপিকে একবারে কপি করে করতে হবে আলাপ, তার কোনো মানে নেই, কোনো মানে নেই। তো আমি এটা যেহেতু বেসিকটা বেহাগ, ওর জন্য আমরা করবো কি, একটু বেহাগের মাথা থেকে যেটুকু আসবে এরকম আমরা একটি আলাপ করবো। কেমন দেখো, এটা হতে পারে, বা বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা বেহাগ মনে হচ্ছে তো? হ্যাঁ। তো যাই হোক, আমরা বেহাগের অনেক বিখ্যাত বন্দিশ আমরা করি, তোমরাও নিশ্চয়ই করেছো অনেক বন্দিশ। তো বেহাগের বেসিক চরিত্র হচ্ছে এইটা, এটা মনে রাখতে হবে। সাগামা পা গামা পা নি সা নি দা পা মা পা গামা পা মা গামা গা রে সা নি পা নি সাগামা পা গামা গা রে সা নি সা। এই হচ্ছে বেহাগের রূপ। পানি সা পানি গা রে সা রে নি সা পানি সা নি দা পা মা পা গামা গা রে সা নি পা নি সাগামা পা গামা পা মা পা গামা গা সা। তাহলে এবার আমি গানটা শোনাচ্ছি, দেখো কেমন। আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে। ভব, ভবের আর ভাব, এই বিষয়গুলো কিন্তু ভালো করে খেয়াল করবে। দেখো যে তাহলে মানেটা ভালো করে বুঝতে পারবে যে নজরুল শ্যামা সঙ্গীত যখন লিখছেন তখন ওনার শ্যামা বিষয়ক যে ভাবনাটা এটা কোন স্তরের ছিল তখন তোমরা বুঝতে পারবে। দেখো, আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। শ্যামা রসে যেমন আছে ডুবে, রসে যেমন আছে ডুবে, আজ কি রে তার যশ খ্যাতিতে। শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। মধু যে পাই শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে। মধু যে পাই শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে। যুক্ত যেমন যোগ মায়াতে, যুক্ত যেমন যোগ মায়াতে, ভাবনা কি তার রোগ ব্যাধিতে। শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে। কাজ কে রে তার লক্ষ টাকায়, মোক্ষ লক্ষ্মী যাহার ঘরে। কাজ কে রে তার লক্ষ টাকায়, মোক্ষ লক্ষ্মী যাহার ঘরে। কত রাজার রাজা প্রসাদ মাগে, রাজার রাজা প্রসাদ মাগে, সেই ভিখারির পায়ে ধরি। শান্তিময়ী অন্তরে যার, দুঃখ শোকে ভয় কি রে তার। শান্তিময়ী অন্তরে যার,
শান্তিময়ী অন্তরে যার, দুঃখ শোকে ভয় কি রে তার, সদানন্দ সদা শিব জীবন মুক্ত হরণীতে সে, সদানন্দ সদা শিব জীবন মুক্ত হরণীতে, শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে, শ্যামা রসে যেমন আছে ডুবে, রসে যেমন আছে ডুবে, কাজ কি রে তার যশ খ্যাতিতে, শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে, শ্যামা ভাব সমাধিতে, শ্যামা ভাব সমাধিতে। কেমন লাগছে? অনেক সুন্দর কি করে কেউ এরকম ভাবে তদ্গত চিত্তে এইভাবে আপনি যে গাইছেন না, আমাদের গায়ে কাঁটা দিচ্ছে স্যার, কি ভালো লাগলো শুনতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা সবাই এই যে নজরুলের এই অসাধারণ গানগুলোকে যত বেশি করে সামনে আনতে পারবো, তত কিন্তু আমাদের ওই সেই নৈতিক দায়িত্বটা পালন করা হবে। এই যে অসাধারণ গান উনি আমাদের জন্য এতকাল আগে করে গেলেন, সেইগুলোর প্রতি কিন্তু একটা সময় আমরা সদ্ব্যবহার করিনি। ওই যে হয় না যে যার সম্পদ, রবীন্দ্রনাথ বলেছিলেন যে নিজের ঢোল নিজে পেটানোই ভালো, না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফেটে যাওয়ার সম্ভাবনা। তো কথাটা হাস্যরসাত্মক হলেও কিন্তু বড় সত্যি এবং নির্মম কথা। নজরুল যদি এই মাত্র তার ব্যস্ততম 41-42 বছর বয়সে যদি নির্বাক না যেতেন, অসুস্থ হয়ে না যেতেন, তাহলে তো তার এই অসাধারণ সম্পদগুলো উনি গোছগাছ করে রেখে যেতে পারতেন, তাই না? উনি সারা সেই সময়ের বাংলা তথা দুই বাংলার শিল্পীরা একেবারে তার পেছনে লাইন দিয়ে বসেছিল যে কখন একটি গান নজরুলের পাবো, সেই গানটি গাইতে পারলে নজরুলের একটি গান রেকর্ড বেরোনো মানে সে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। এই যে ব্যাপারগুলো তৎকালীন সময় ছিল, তো একটা সময় একেবারে সবকিছু চুপ হয়ে গেল, ওই মানুষটি নির্বাক হয়ে গেল, তার সমস্ত সৃষ্টিকর্ম কেমন যেন একদম হোঁচট খেয়ে গেল। এবং কিছু মানুষ হয়তো ভালোবেসে নজরুলের গানটাকে গেয়েছিল ঠিকই, কিন্তু নজরুলের গানে যেহেতু একটা অসাধারণ জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তার কারণে কিন্তু অনেকে গানটাকে না জেনেও, চর্চা না করেও কিন্তু নজরুলের গান গাইবার চেষ্টা করেছিলেন বা শেখানোর চেষ্টা করেছিলেন। তো আমরা যাই হোক সেই মানুষগুলিকে তাদের আমরা দুর্নাম করব না, তাদের আমরা অসম্মানও করব না, তাদের হয়তো বিভিন্ন রকম হয়তো সীমাবদ্ধতা থাকতেও পারে, ওগুলো আমরা বাদ দেবো। আমাদের দায়িত্ব আমরা পালন করবো, যেন এখন আমরা যেহেতু অনেক বেশি গান আমাদের সামনে আছে, সুতরাং আমরা বেশি করে গাইবো। আচ্ছা, এইবার আমি গাইবো, তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে গাও। আর একটা পর্দা আমি চড়িয়ে নিলাম, কারণ এই গানটা কিন্তু নিচের পঞ্চম পর্যন্ত, মানে উদারার পঞ্চম পর্যন্ত গানটি নামবে। তো উদারার পঞ্চম পরিষ্কার করতে গেলে একটু চড়া লাগে। আমি জাস্ট একটা পর্দা আমি চড়িয়ে নিয়েছি, এখন আমি ন্যাচারাল বি যেটা, সেই বিতে আমি গানটা করব। আমার মনে হয় তোমাদের গলাতেও ভালো আসবে এটা। দেখো, 1 2 3 1। আমার খেয়াল করো, এখানে মা কথাটি প্রথমে আছে ঠিকই, কিন্তু মাটা সেই সময়ের শ্যামা সঙ্গীত বা এই ধরনের ভক্তিগীতিতে মা বলার একটা প্রবণতা ছিল, একটু বেশি বেশিও অনেক গানে বলেছিল। তো ওই যে মাটা যেহেতু রেকর্ডে বলেছে, দেখো সে মা উনি আলাপটা করে করেছেন, তো আলাপ গানের মধ্যে কিন্তু আর মাটি নেই। তো এর জন্য আমরা মা দেখো গান গাইতে গিয়ে বলছি না, আমি খেয়াল করো, আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে শ্যামা রসে
যেমন আছে ডুবে, রসে যেমন আছে ডুবে, কাজ কি রে তার যশ খ্যাতিতে। শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে। শ্যামা ভাব সমাধিতে মধু যে পায় শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে। মধু যে পায় শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে। যুক্ত যেমন যোগ মায়াতে, যুক্ত যেমন যোগ মায়াতে, ভাবনাকে তার রোগ ব্যাধিতে। শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে। শ্যামা ভাব সমাধিতে অন্তরটা আবার গায়ে আমরা। শ্যামা মধু যে পায়, মধু যে পায় শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে। মধু যে পায় শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে। যুক্ত যেমন যোগ মায়াতে, যুক্ত যেমন যোগ মায়াতে, ভাবনাকে তার রোগ ব্যাধিতে। শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে। শ্যামা ভাব সমাধিতে কাজ কি রে তার লক্ষ টাকায়, মোক্ষ লক্ষ্মী যাহার ঘরে। কাজ কি রে তার লক্ষ টাকায়, মোক্ষ লক্ষ্মী যাহার ঘরে। কত রাজার রাজা প্রসাদ মাগে, রাজার রাজা প্রসাদ মাগে, সেই ভিখারির পায়ে ধরি। কাজ কি রে তার লক্ষ টাকায়, মোক্ষ লক্ষ্মী যাহার ঘরে। কাজ কি রে তার লক্ষ টাকায়, মোক্ষ লক্ষ্মী যাহার ঘরে। কত রাজার রাজা প্রসাদ মাগে, রাজার রাজা প্রসাদ মাগে, সেই ভিখারির পায়ে ধরি। শান্তিময়ী অন্তরে যার, দুঃখ শোকে ভয় কি রে তার। শান্তিময়ী অন্তরে যার, মা শান্তিময়ী অন্তরে যার, দুঃখ শোকে ভয় কি রে তার। সদানন্দ সদা শিব জীবন মুক্ত ধরণীতে সে। সদানন্দ সদা শিব জীবন মুক্ত ধরণীতে। শ্যামা ভাব সমা
সমাধিতে ভবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে। কি অর্পিতা, সুদীপ্তা বলো হ্যাঁ স্যার। আর কতটুকু হয়েছে, কতটুকু শোনাতে পারবে? স্যার আর একটু করতে হবে, আলাপটা পারবো শোনাতে। আলাপ তো অন্য কথা, আলাপ কোনটুকু করবে আমি তো বিভিন্ন রকম আলাপ করে দেখালাম, কারণ আমরা গাইতে গেলে কখনোই কিন্তু আমরা মুখস্থ করি না, কিন্তু তোমাদের প্রাথমিক ভাবে অন্তত যেটা তো ভালো লাগবে তুমি সেটাকেই ফলো করবে, তারপরে যারা খেয়াল গাও তাদের জন্য, তারপরেও সবার আলাপ যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নাই, তো যে কারণে যে আলাপটা তোমার ভালো লাগবে সেটাই তুমি ফলো করবে, অসুবিধা নেই। বলো বাকি কে? ওরা তো ছোট, তাহলে একটু বড়রা যারা, তারা কেমন লাগলো সবার এই গানটি? স্যার স্যার আমি লিপিকা বলছি। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো গানটি? গানটা খুবই ভালো স্যার, কিন্তু আমি এখন আর থাকতে পারছি না, একটু আমি বেরিয়ে যাচ্ছি। তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার প্রণাম নেবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আজকে ওই মেয়েটি কই, হুগলির মেয়েটা কোথায় গেল না চন্দননগরের জানো? নবনীতা। হ্যাঁ ভালো আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ গানটা উঠেছে? হ্যাঁ স্যার। গানটা কি উঠেছে, যে যতটুকু গাইলাম আইডিয়া হয়েছে? আচ্ছা আমি নিশ্চয়ই শোনাবো, আমি 100 বার হলেও শোনাবো। কি জয়া, কেমন হচ্ছে তোমার? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই গানটি তোমাদের সবার ভালো লেগেছে সেটা আমি বুঝতে পারছি, এবং ভালো না লাগার কোনো কারণ নেই, নজরুলের অলমোস্ট সমস্ত গানই ভালো লাগে। একটা বেশ শ্রীখোল বাজলে না কি ভালো লাগতো শুনতে আরো। ওটা আমরা যখন আমরা প্রশিক্ষণ নেবো, গানটাকে আমরা প্র্যাকটিস করব, তখন দরকার নেই, আমরা ভালো করে আগে তুলে নিই গানের যে ভাবটা, গানের যে মজাটা আমাদের মধ্যে ঠিক কতক্ষণ আসুক, তারপরে যখন ফাইনালি আমরা প্রেজেন্টেশনে যাব তখন এই গানের সেই চেহারা নিয়ে ভাববো, তাই না? আমরা এখন সুন্দর করে তুলি। আমি আবার গাইছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই গাও আবার। আমি আলাপ আমি পরে আবার করিয়ে দেবো, এখন গানটাই গাই। 1 2 3 1। আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে শ্যামা রসে যেমন আছে ডুবে, রসে যেমন আছে ডুবে, আজ কি রে তার যশ খ্যাতিতে শ্যামা ভাব সমাধিতে। মধু যে পায় শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে, মধু যে পায় শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে, যুক্ত যেমন যোগ মায়াতে, যুক্ত যেমন যোগ মায়াতে, কাজ কি রে তার রোগ ব্যাধিতে, ভাবনা ভাবনা কি তার রোগ ব্যাধিতে শ্যামা ভাব সমাধিতে। মধু যে পায় শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে, মধু যে পায় শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে, যুক্ত যেমন যোগ মায়াতে, যুক্ত যেমন যোগ মায়াতে, ভাবনা কে তার
রোগ ব্যাধিতে শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে কাজী কি রে তার লক্ষ টাকায় মুখ্য লক্ষ্মী যাহার ঘরে কাজী কি রে তার লক্ষ টাকায় মুখ্য লক্ষ্মী যাহার ঘরে কত রাজার রাজা প্রসাদ মাগে রাজার রাজা প্রসাদ মাগে সেই ভিখারির পায়ে ধরি শান্তিময়ী অন্তরে যার দুঃখ শোকে ভয় কি রে তার শান্তিময়ী অন্তরে যার মা শান্তিময়ী অন্তরে যার দুঃখ শোকে ভয় কি রে তার সদানন্দ সদা শিব জীবন মুক্ত ধরণীতে সে সদানন্দ সদা শিব জীবন মুক্ত ধরণীতে শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে শ্যামা রসে যেমন আছে ডুবে রসে যেমন আছে ডুবে কাজ কি রে তার যশ খ্যাতিতে শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে বলো তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে বা কোনো মতামত কিছু থাকলে তোমরা একটু বলো একে একে আমাদের। স্যার একটা সমস্যা হচ্ছে ওই মানে বি তো সারেগামা তো ভালো চিনি না এই জন্য বাজাতে ভালো এই যে আবার তোমার দিলাম তোমার স্কেলে ঠিক আছে বাজারে তো গাইতে পারছে না। আচ্ছা দেখো আমারে ভবের অভাব লয় হয়েছে শ্যামা ভাব সমাধিতে। ওকে এখন এই স্কেলে আবার গাইবো বলো আর কারো কোনো কথা? হ্যাঁ বলো। ওই তো দ্বিতীয় লাইনটা শ্যামা রসে যেমন আছে ডুবে কিরে তার যশ খ্যাতিতে এই লাইনটা দেখো শ্যামা রসে যেমন আছে ডুবে রসে যেমন আছে ডুবে কাজ কি রে তার কাজ কি রে তার যশ খ্যাতি স্যার কাজ কি রে তার ওই জায়গাটা একটু স্বরলিপিটা কাজ কি রে গাপা গাপা রে গাপা গাপা রে কাজ কি রে তার সারে সা অদ্ভুত নোট কম্বিনেশন এই ধরনের নর্মালি নোট গানে থাকে না। এইসব গান যখন দেখবে আমরা গাইবো না এমন এমন অদ্ভুত কম্পোজিশন মানে কম্বিনেশন দেখবে। এই যে আগের গানটাতেও কিন্তু আছে আগের গানটাতে এমন কিছু কম্বিনেশন আছে ধরো ভৈরবীতে ওই কম্বিনেশন গুলো আমরা ভাবিই না এমন কিছু কম্বিনেশন। এই বিষয়গুলো দেখো কাজ কি রে তার কাজ কি রে তার। আসলে নজরুল কতখানি সাংগীতিক ভাবে দক্ষ এবং কতখানি সমৃদ্ধ ছিলেন
তার এই গান যত বেশি আমরা তার গান গাইবো না, তার যে মিউজিক্যাল যে স্ট্যান্ডার্ড, তার সমৃদ্ধ যে কতখানি, এইগুলো আমরা বুঝতে পারবো। এবং যখন এই জিনিসগুলো যত বেশি বুঝবো, সত্যি কথা বলতে গিয়ে তত সেই মানুষটার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি আরো বহুগুণ বেড়ে যাবে। এটাই স্বাভাবিক। একটি মানুষের যদি গুণ তুমি বিচার করতে না পারো, তার গুণকে যদি তুমি উপলব্ধি করতে না পারো, তাহলে কিন্তু তার প্রতি সেই ভক্তিটা তোমার আসবে না। তো যে কারণে আমাদের দেশে কিন্তু নজরুল সম্পর্কে অনেকে নেগেটিভ কথাও বলে, অনেক ক্ষেত্রেই আমরা শুনেছি অকারণ নজরুল সম্পর্কে নেগেটিভ কথা বলেন। আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে তখন তাদের আমরা বলি যে দেখুন, আপনারা নজরুল সম্পর্কে জানেন না, না জেনেই কথা বলেন, তো ওর জন্য এত বড় বড় কথা বলতে পারেন, নেগেটিভ কথা বলতে পারেন। নজরুলের অন্তত পক্ষে মানে 5% আপনারা জানার চেষ্টা করুন, তখন দেখবেন যে নজরুল কি। তো না জেনে আমরা কিন্তু অনেকেই কথা বলি। আবার অনেকে আছে আমাদের মধ্যে, দেখবে আমরা কিন্তু কাউকে ছোট করে কাউকে বড় করতে চাই না। আমাদের কাছে কিন্তু আমাদের যে মনীষীরা যারা, প্রত্যেকেই কিন্তু আমাদের মাথার উপরে আছে, তাই না? সবাইকে আমরা শ্রদ্ধা করি, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। অনেকে আছে অকারণ, মানে ধরো সে বিষয় নিয়ে হয়তো আলোচনাই হচ্ছে না, তার প্রয়োজন নেই, অথচ 10 বার রবীন্দ্রনাথের নাম উল্লেখ করছে। সে ভাবছে যে রবীন্দ্রনাথের নামটা যদি বারবার আমি উল্লেখ করি তাহলে খুব নিজেকে কেতাবি কেতাবি মনে হয়। দেখা যাবে যে রবীন্দ্রনাথের দুটোরও মানে বইয়ের তার কাব্যগ্রন্থের নামও জানে না। যদি জিজ্ঞেস করো যে রবীন্দ্রনাথের 5টা কবিতার নাম বলেন, আপনাকে লাইন বলতে হবে না, পারবে না। কিন্তু একেবারে কথায় কথায় কারণে অকারণে 10 বার 20 বার রবীন্দ্রনাথের নাম উল্লেখ করবে, মনে করবে যে আমি কত কি বলবো তৈরি, কত বেশি আমি সাহিত্য প্রেমী, কত বেশি আমি সঙ্গীতজ্ঞ, ইত্যাদি ইত্যাদি। অনেকেই আছে যারা গান বাজনা না বুঝেই অনেক কথা বলে। আরে বাবা, একটি মানুষ বা সঙ্গীত স্রষ্টা বা কবি প্রত্যেকের তো একই রকম গুণ হয় না। এখন রবীন্দ্রনাথের সঙ্গে যদি অকারণে নজরুলের তুলনা করতে যায়, সে নির্বোধ, বোকা। কারণ রবীন্দ্রনাথ সচেতন ভাবে তার গান তৈরি করেছে তার মতন করে, তার ভাবনা, তার প্রত্যেকের কিন্তু যারা একটা সৃষ্টি কর্ম যখন একটা মানুষের কাছ থেকে আসে, তার কিন্তু একটা শ্রেয় থাকে, তার একটা মানে লক্ষ্য থাকে যে আমি এইটা করতে চাচ্ছি। তাহলে তার সেই গানটার বিচার করতে গেলে তার যে চাওয়াটা ছিল, সেই চাওয়াটাকে আগে মানে ভাবতে হবে, আগে বুঝতে হবে। তখন আমি বুঝবো যে উনি যে করতে চেয়েছেন যে কাজটি, সেইটা কতখানি হয়েছে। অকারণ কারোর সঙ্গে কারোর তুলনা করে আমরা নিজেরা ছোট না হই। আমরা যত বেশি আমাদের মনীষীদের শ্রদ্ধা করতে শিখবো, ততই আমরাই সমৃদ্ধ হব। আচ্ছা, এবার দেখো আমরা যে নজরুলের আমার সঙ্গীত ভক্তিগীতি বলতে সার্বিকভাবে এখন ভজন ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত ভক্তিগীতি, তারপরে আগমনী গান ভক্তিগীতি। নিশ্চয়ই জানো আগমনী কাকে বলে? আগমনী কাকে বলে? মায়ের আগমন বার্তা ঘোষণা করে যে গান, মানে যে গানে মায়ের মর্তে আগমনের যে বিষয়গুলিকে তুলে ধরা হয়। একদম আগমনী বার্তা। না, সুন্দর কথা, কিন্তু যার সেই মা কোন মা? আমাদের মা তো অনেক। মা দুর্গা। হ্যাঁ, তো ওইটা আগে না বলতে হবে না। তার মানে দুর্গাকে আবাহন করে যে গান, সেটাই আগমনী। তার আগমনকে উপলক্ষ করে যে গান, সেটাই আগমনী। এবং কি অসাধারণ অসাধারণ সব গান আছে। হ্যাঁ, বললাম তো, এরকম গান। আমার প্রথম যে ক্যাসেট বেরোয়, সেই ক্যাসেটে আমার একটি আমি আগমনী গান রেখেছিলাম, একেবারে অপ্রচলিত আগমনী গান। তো আমাকে যখন আমি রেকর্ড করতে গিয়েছি, কলকাতাতে আমি রেকর্ড করেছিলাম, আমাকে সঙ্গীত যিনি মিউজিক করছেন তিনি আমাকে বলছেন, সাদুল ভাই এই গান কোত্থেকে আপনি পেলেন, আর এই গান কেন করছেন, ওখানে কে শুনবে আপনার এই গান? আপনার প্রথম ক্যাসেট বেরোচ্ছে এটা, তখন সিডি আসেনি, আর আপনি তাতে আগমনী গান করছেন। ভাই, আমি তখন বললাম যে আমার মাথাটা একটু খারাপ, আপনারা গানটা ভালো করে শোনেন, শুনে যেরকম ভালো হবে সেরকম মিউজিক করুন। যথেষ্ট ভালো মিউজিক করেছিলেন। তো এই সাহসগুলো কিন্তু আমি দেখি। কোন গানটা? গানটা হচ্ছে, আমি বলি, চুরি করে নবীরে আমারও মার দুই কুমারে, চুরি করে নবীরে দেখবো তখন দোলামি, কেমন ভুলে থাকতে পারে যে দেখবো তখন গোলামি, কেমন ভুলে থাকতে পারে চুরি করে নগিরি।
কিন্তু এটা শিখবো স্যার, আমরা এটা শিখবো। নিশ্চয়ই শেখাবো, নিশ্চয়ই শেখাবো। এমনি করেই আমরা নজরুলকে সার্বিকভাবে উপস্থাপন করব আমাদের সামনে। তো এটাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই যে নজরুলকে নজরুলের মতন করে উপস্থাপন করতে। তার জন্য তোমরা ধন্যবাদ দাও যে একেবারেই ব্যক্তি উদ্যোগে এই বাঁশরী এই কাজটি করছে। আমাদের ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান সাহেব তার ব্যক্তিগত উদ্যোগেই কিন্তু এই কাজটি হচ্ছে, এবং আমার বিশ্বাস যে তাদের এই ব্যানার থেকে কিন্তু অনেক সারা পৃথিবীর অনেকেই নজরুলের গান সামনে পাবে। এবার আমি একটু বিশেষ করে ছোটদের জিজ্ঞেস করি, নজরুলের আগে বিশেষ করে শ্যামা সঙ্গীত নিয়ে কাজ করেছিলেন কারা? নাম জানো তোমরা? ছোটরা বলবে। নজরুলের আগে, কারণ সেই সময়তে কিন্তু অনেকে বলেছিল যে তুমি নজরুল এমনিতেই সেই সময়তে কিন্তু আমাদের সমাজে অনেক রকমের সমস্যা, কলকাতাতেও অনেকবার মানে কি বলবো সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে বহু কিছু হয়েছে। তো সেই সময় কিন্তু নজরুল শ্যামা সঙ্গীত নিয়ে কাজ করছেন, তখন তাকে হয় পাগল আর নাহলে বোকা ছাড়া কেউ কিছু বলেনি। তারা ভেবেছে যে তোমার হাতের শ্যামা সঙ্গীত তারা শুনবে কেন। তো সেই সময় প্রচলিত নজরুলের ঠিক আগে যারা শ্যামা সঙ্গীত নিয়ে কাজ করেছেন তাদের নাম তোমরা কি কে বলতে পারো? বলো। স্যার মানে গীতিকারের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা রামপ্রসাদই পেয়েছি, কমলাকান্তের গান পেয়েছি, পান্নালাল ভট্টাচার্য। হ্যাঁ তারাই সুর করতেন, তারা তো। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নজরুলের পূর্বে যারা শ্যামা সঙ্গীত নিয়ে, বেসিক্যালি শ্যামা সঙ্গীত নিয়ে যারা বেশি কাজ করেছেন, রামপ্রসাদ সেন, তুমি একটু বলতে গিয়ে থেমে গেলে। রামপ্রসাদ সেন, আমরা রামপ্রসাদই একটা স্টাইলই আমরা এস্টাবলিশ করে ফেলেছি, তাই না? তো রামপ্রসাদ সেন তার সমস্ত সুরে একই সুর, একই রকম একটা মজা আছে। হ্যাঁ, না কিছুটা পার্থক্য তো আছে, কিছুটা পার্থক্য আছে কোনো কোনো গানে, তবে বেসিক একটা ধারা তার আছে। আমরা রামপ্রসাদী সুরই বলি তাকে, মানে তাকে শ্রদ্ধা করে, তাকে ভক্তি করে। আরেকজন হচ্ছে কমলাকান্ত। এমনকি স্যার ওনার এই সুরটা মানে অনুসরণ করেননি এমন কোন গীতিকার নেই। খোদ রবীন্দ্রনাথ এবং আমাদের প্রিয় কবি নজরুলও তাকে অনুসরণ করে একই সুরে সুন্দর সুন্দর সমস্ত গান রচনা করেছেন। একদম একদম একদম। এবং নজরুল যখন তাকে অনুসরণ করছেন তখন একেবারে নির্ভেজাল ভাবে অনুসরণ করছে। আমরা শ্যামা সঙ্গীত ইয়েকে কি বলে রামপ্রসাদ সেনকে অনুসরণ করে যে গান তোমরা নিশ্চয়ই শুনেছো, দেখো, আমার হাতে কালি মুখে কালি, হাতে কালি মুখে কালি, আমার কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, কালি মাখা মুখ দেখে মা পাড়ার লোকে হাসে খালি, হাতে কালি মুখে কালি, মা হাতে কালি মুখে কালি। তারপরে নজরুল যখন ই করছেন, রামপ্রসাদকে অনুসরণ করছেন, একেবারে কোন রকমের রাগ ঢাক নাই সেখানে, কিন্তু এইভাবেই কিন্তু স্যার এটা রবীন্দ্রনাথ যখন করেছেন সেম করেছেন। আমি শুধু রইল বাকি, যা ছিল তা গেল ঘুচে, রইল যা তা কেবল ফাঁকি, আমি শুধু রইল বাকি, একই সুরে একদম। এই হচ্ছে বেসিক সুর। আর হচ্ছে আমি যেটা বললাম কমলাকান্ত, কমলাকান্তর কিন্তু অসাধারণ সব শ্যামা সঙ্গীত এবং অত্যন্ত শ্যামার যে ভাব, তাকে নিয়ে যে গভীর যে চিন্তা ভাবনা, এই ব্যাপারটা তার ছিল। এবং এইবার দেখো যে কবি নজরুল যখন শুরু করলেন শ্যামা সঙ্গীত নিয়ে কাজ, তখন কিন্তু উনি জানতেন যে তার সেই সময় প্রচলিত একদম শ্যামা সঙ্গীত রামপ্রসাদ সেন, কমলাকান্ত একদম জয় জয়কার হয়ে আছে। তার মানে কি তখন তাকে সেই প্রচলিত যে সঙ্গীত তার সঙ্গে কিন্তু পাল্লা দিতে হয়েছে, তাই না? যে ওই যদি ওই স্ট্যান্ডার্ডের না হয় তাহলে তো মানুষ শুনবে না, কারণ ওই প্রচলিত গানগুলো তো অসাধারণ। তাহলে নজরুলকে কতখানি মানসম্পন্ন গান তৈরি করতে হয়েছে
যে কারণে দেখো আজকে তুমি যে কোনো মণ্ডপে, শ্যামা মণ্ডপে যাও, যেখানে যাও দেখবে যদি 10টা যদি গান শুনে রেকর্ডে বাজছে তার মধ্যে অন্তত পক্ষে 5-7টা তো নজরুলের। এটাই আমরা এই জায়গায় চলে এসেছি। তো এমনি করেই আমরা সামনে এগিয়ে যাব, নজরুলকে আমাদের আদর্শ হিসাবে আমরা গ্রহণ করব। তো আমরা এই গানটি আরেকবার গাইতে গাইতে বরং শেষ করি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তোমরা কেউ শোনাতে চাইলে আমাকে শোনাতে পারো, কিন্তু আবার আমি গাইছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে সবাই গাও। এবার তোমাদের স্কেলেই গাইছে। আমার ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে শ্যামা রসে যেমন আছে ডুবে, রসে যেমন আছে ডুবে, কাজ কি রে তার যশ খ্যাতিতে, শ্যামা ভাব সমাধিতে মধু যে পাই শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে, মধু যে পাই শ্যামা পদে, কাজ কি রে তার বিষয় মদে, যুক্ত যেমন যোগ মায়াতে, যুক্ত যেমন যোগ ভাবনা কে তার রোগ ব্যাধিতে, শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে কাজ কে রে তার লক্ষ টাকায় মুখ লোকে যাহার ঘরে, কাজ কে রে তার লক্ষ টাকায় মুখ লোকে যাহার ঘরে, কত রাজার রাজা প্রসাদ মাগে, রাজার রাজা প্রসাদ মাগে, সেই ভিখারি আয়ে ধরি, শান্তিময়ী অন্তরে যার দুঃখ শোকে ভয় কি রে তার, শান্তিময়ী অন্তরে যার শান্তিময়ী অন্তরে যার দুঃখ শোকে ভয় কি রে তার, সদানন্দ সদা শিব জীবন মুক্ত ধরণীতে সে, সদানন্দ সদা শিব জীবন মুক্ত ধরণীতে, শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে শ্যামা রসে যেমন আছে ডুবে, রসে যেমন আছে ডুবে, কাজ কি রে তার যশ খ্যাতিতে, শ্যামা ভাব সমাধিতে ভবের অভাব লয় হয়েছে, শ্যামা ভাব সমাধিতে।
এখানে হয়তো দেখো এই যে লক্ষ টাকার কথা বলা হচ্ছে, লাখপতি, একসময় কিন্তু এই লাখপতি কথাটা ছিল, তাই না? এখন আজকের যুগে কিন্তু এই লাখ টাকার তেমন কোনো মূল্য নেই। লাখ টাকা থাকলে সে এমন কিছু বড় লোক না, কিন্তু যে সময় এই গানটি লেখা সেই সময় কিন্তু লাখ টাকা মানে বিরাট ব্যাপার। তো ওর জন্য এখনকার ছেলে মেয়েদের কিন্তু বুঝতে হবে যে লাখপতি বা লাখ টাকা, এইসব লক্ষ টাকা, এইসব কথাগুলো বলছে, তো তৎকালীন সময় কিন্তু এটা বিশাল অঙ্কের একটি টাকা। তো একটা লাখ টাকার একটা মালিক মানে সে জমিদার, বুঝছো, এরকম আর কি। তো নিশ্চয়ই তোমরা জানো যে একটা সময় কিন্তু 1 টাকাতে নাকি 40 মণ চাল পাওয়া যেত। তো এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো তাহলে বুঝে নাও যে লাখ টাকার কিরকম দাম। এই বিষয়গুলি কিন্তু আছে, এটা বুঝতে হবে। অনেকে হয়তো এখনকার ছেলে মেয়েরা ভাববে যে দূর, লাখ টাকা নিয়ে বেড়াতে কি কথা বলে, লাখ টাকার কি এমন টাকা হলো। কিন্তু না, সেই সময়ের লাখ টাকা অনেক টাকা। তো যে কারণে আমরা গান বলো, কবিতা বলো, যখনই আমরা নিয়ে ভাববো বা তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তখনই কিন্তু সেই পরিপ্রেক্ষিতটাকে আমাকে ভাবতে হবে। প্রেক্ষিতটা, যেটা কোন সময়ের গান, কোন সময়ের কাহিনী, কোন সময়ের কথা বলা হচ্ছে, কোন সময়ের অবস্থাকে সে ধারণ করছে, এই বিষয়গুলি যখন আমি বুঝবো, তখন সেই কবিতা বলো, গান বলো, বেশি করে প্রাণ পাবে, আমার কাছে অন্যরকম আনন্দ নিয়ে আসবে। আর একজন শিল্পীর কাছে যদি সত্যি আনন্দ দিতে পারে সেই গান বা কবিতা, তখন কিন্তু তুমিও অন্যদের আনন্দ দিতে পারবে। তোমার চিত্ত যদি আনন্দ না পায়, তাহলে অন্যের চিত্ত কোথা থেকে আনন্দ পাবে? যে কারণে রবীন্দ্রনাথও কিন্তু বারবার বলেছেন যে আমার মানে হৃদয় থেকে গানটা আসবে, আমার কণ্ঠ থেকে আরেকজনের হৃদয়ে কণ্ঠে এই যখন যাবে, এটা সঞ্চারিত হবে বা তার মধ্যে সঙ্গীতের অনুরণন তৈরি করবে, তখনই কিন্তু সেই সঙ্গীত সার্থক, সেই সঙ্গীত শিল্পী সার্থক। তো এবার কি আমরা বিদায় নেবো নাকি, না তোমরা অন্য কিছু শোনাবে আমাকে, বা কোনো তোমাদের কথা বলার থাকলে বলো আমাকে। এইটুকু শোনাবো, বলো। এইটুকু শোনাবো। অনেক শব্দ হচ্ছে, এটা কি হেনা হেনা নাকি? আমি দেখতে পাচ্ছি না। আরেকজনেরও মাইক আনমিউট আছে, দীপিকা দাস। এটা তো কার যেন মাইক, ভয়াবহ একদম আওয়াজ বেরোচ্ছে। তুমি এতে কি করে গান করবে? এখন না না, একই লিকেজ আছে। কে বলো তো, কে ট্রাই করছো? আমি সবার ছবিটা একসঙ্গে দেখতে পাচ্ছি না, আমার এটা। হ্যাঁ, তাহলে আমরা দেখো, আমি আগেও বলেছিলাম যে যখনই আমরা শ্যামাসঙ্গীত বলো বা আধুনিক গান বলো, নজরুলের বা অন্য বিষয়ের গান, আমরা যখন খেয়ালঙ্গের গান করি, তখন কিন্তু একটি রাগের একচুল বাইরে যাওয়া যাবে না। ওই যে রাগে থাকবো, ওই রাগের ভিতরেই আমাকে থাকতে হয়। যখন এই ধরনের গান, মনে করো এটার বেসিকটা বেহাগ, তার মানে ওই বেহাগ রাগের পুরো নিয়ম যে এখানে পালন করা হবে তা কিন্তু না। ছোট ছোট পার্থক্য, ছোট ছোট স্বর এদিক ওদিক হবেই, এটা নিয়ে কিছু ভাবা যাবে না। আমি মানে এগুলো আমরা দেখবো যে সে রাগের আবহটা আছে, তার মানে এটা রাগ ভিত্তিক গান নয়, রাগকে আশ্রয় করে গানটা হয়েছে। তো ফলে ছোট ছোট পার্থক্য পরিবর্তন গুলো হবে। তো আমরা বেহাগের যে ব্যাপারটা আমরা বলছিলাম, দেখো পানি নে সা সানে জানে না পা মা পা গা মা গা নে সা গা মা পা গা মা গা। নজরুলের কি তোমরা কেউ এই রাগের উপরে আরেকটি কোনো গানের লাইন বলতে পারো? ভরিয়া পড়ান, ভরিয়া পড়ান, এটাই বলতে নিশি নিঝুম ও ঘুমো নাহি আসে। ভেরি গুড। এই তো, এমনি করে আমরা জানবো, সবাই আমরা এমনি করে জেনে গান গাইবো। নিশি নিঝুম আসে, কি অসাধারণ গান, তাই না? হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, নিশি নিঝুম নাহি আসে, ওদিয়া পরাণ শুনিতেছে গান, আসিবে আজি বন্ধু। এই হচ্ছে বেহাগ।
বেহাগ যে কি একটি অসাধারণ রাগ। পানে সা গা নে সা পানে সা নে সা পা মা পা গা মা পা গা মা পা গা মা পানে সা নে পা সা নে সা পানে সা নে সা পা মা পা গা মা গা রে সা নে সা পানে সা গা মা পা গা মা গা রে সা নে পানে সা গা মা পা গা মা পানে সা নে দা পা মা পা গা মা গা সা। হ্যাঁ বলো। আমি যখন 2015-তে ছিলাম প্রথম জাতীয় শিশু করি, সেইবার বেহাগ গেয়েছিলাম, আপনি যাচ্ছিলেন সেবার দিতে। তাই খুব ভালো, খুব দেখো এই আমাদের ভাতখান নিজের বন্দিশ কি তোমরা করেছো না? যাদে যাদে কাগা তু যা যাদে কহিও মোরা কহিও ইতনে সন্দেশবা। এই হচ্ছে বেহাগ। ছুপ যাদে চাঁদে মেরা, ছুপ যাদে চাঁদে মেরা, এই হচ্ছে বেহাগ। তা আমরা নিশ্চয়ই পরের দিন আরো আমরা অনেক এই রাগরাগিনী নিয়ে, যেহেতু আমাদের নজরুল নিয়ে কাজ করতে হবে, সুতরাং তার সঙ্গে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত রাগরাগিনী নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেন তোমরা যে রাগটি বা যে রাগটিকে অবলম্বন করে নজরুলের সেই গানগুলো তোমরা করবে, সেই বিষয়টাতে যেন তোমাদের একটি সম্যক ধারণা থাকে। কেউ যদি হুট করে যেমন অন্য জিজ্ঞেস করতেও পারে, বা তুমি যখন ওই জিনিসগুলো জেনে গানগুলো গাইবে, তখন ওই গানের চেহারা, গানের সৌন্দর্য কিন্তু আরো অনেক বেড়ে যাবে। আমরা কি এবার বিদায় নেব না নেব না? জি স্যার। এরপরে তো তোমরাই বলবে যে আমার বোধহয় কোনো কাজ কাম নেই, তাই বোধহয় এতক্ষণ ঘন্টার পর ঘন্টা। স্যার আমরা খুব সমৃদ্ধ হচ্ছি স্যার। স্যার যেতে ইচ্ছে করছে না আজকে, মানে আমরা একটা কিরকম আবিষ্ট হয়ে গেছি। আমি যেটা ভাবছিলাম যে রবীন্দ্রনাথের গানে বেহাগ এত এত রকম ভাবে শেড, ধরুন ওই যে আজি বিজন ঘরে, ওটাও বোধহয় বেহাগ খুব সম্ভবত। দ্বীপ নিভে গেছে, অনেক গান তো অনেক গান। হ্যাঁ যত দূরে আমি কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদনা, তোমার অসীমে প্রাণ যত দূরে আমি দেখো স্যার, এই যে ওনাকে বেহাগ সিদ্ধ বলা হয়, ইনফ্যাক্ট আমাদের কবি নজরুলের যেমন রাগ রাগিনী নিয়ে চর্চার তো কোনো মানে এক সমুদ্র সেটা, কিন্তু রবীন্দ্রনাথের প্রথম জীবনে যে রাগের যে মানে প্রতিপত্তিটুকু ছিল, পরের জীবনে উনি নিজেই সেটাকে সরিয়ে দিয়েছেন। কিন্তু উনাকে বিভিন্ন সাংগীতিক বোধ সম্পন্ন লোকজন তাকে বলেছেন যে তিনি বেহাগ সিদ্ধ। তার এই যে এই গানগুলোর পাশে রয়েছে মহারাজও একই সাজে, এলে হৃদয় পুরো মাঝি, কি অসাধারণ অ্যাপ্লিকেশন বেহাগের। মানে এই যে কথাগুলো আমরা কেন বলি যে এই মানুষগুলি, রবীন্দ্রনাথের বাড়িতে কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের অসাধারণ দক্ষ চর্চা, তাদের গান এমনি করে ক্ষেত্রমোহন গোস্বামী। ফলে উচ্চাঙ্গ সঙ্গীতের যে চল এবং এটা অত্যন্ত ভালোভাবে সেই বাড়িতে ছিল। আর আমাদের নজরুল যেটা করেছিলেন, তার প্রয়োজনে যখনই যে প্রয়োজন হয়েছে তখন ছুটে গিয়েছেন। ব্যস্ততার মধ্যেও কিন্তু কলকাতা থেকে উনি ওই ট্রেনে করে বহরমপুর যেতেন এবং ওস্তাদ মাস্তান গামা এবং ওস্তাদ কাদির বক্সের কাছে উনি গিয়ে তালিম নিয়ে আসতেন। তো এই যে বিষয়গুলি, যে একটি মানুষ যে সেই সময় কতখানি ব্যস্ত তার রেকর্ড নিয়ে, তার লেখা নিয়ে, কবিতা নিয়ে, তার মধ্যেও কিন্তু নিয়মিত উনি চলে যেতেন সেই বহরমপুরে গিয়ে সেই ওস্তাদের কাছে গান শেখা। এবং উনি এইচএমভির সঙ্গে সম্পৃক্ত হলেন কিন্তু ওস্তাদ কাদির এবং ওস্তাদ মাস্তান গামা
এবং এই যে মানুষটি যখন এইচএমভির সঙ্গে সম্পৃক্ত হলেন, বিশেষ করে নাটকের গান নিয়েই তো প্রথম এইচএমভির সঙ্গে তার সংযুক্তিটা ঘটেছিল। কিন্তু সেই সময়তে সুরকার এইচএমভির এবং সঙ্গীত পরিচালনা বলো বা যে এই পুরো ব্যাপারটা দায়িত্বে ছিল কিন্তু ওস্তাদ জমিরুদ্দিন খান। তো জমিরুদ্দিন খানকে নজরুল এমনই ভালোবেসে ফেলেছিলেন শ্রদ্ধা করে যে তাকে তার একটি কি বলবো কাব্যগ্রন্থেতে উনি বারবার বলছেন যে আমি আমার সঙ্গীত গুরু, আমি আমার ওস্তাদ জমিরুদ্দিন খাঁর করকমলে আমার বইটি উৎসর্গ করলাম। তো তার মানে তার ভালোবাসা কোন পর্যায়ে, তৎকালীন সময়ে সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা একজন ট্রেনার ছিলেন জমিরুদ্দিন খান। তো জমিরুদ্দিন খান সেই সময় নজরুল কিন্তু প্রত্যেকে আঙ্গুরওয়ালা থেকে শুরু করে ইন্দুবালা, আঙ্গুরওয়ালা, আব্বাসউদ্দিনকেও বারবার উনি বলেছেন যে তুমি গান শেখো এবং জমিরুদ্দিন খান সাহেবের কাছে শেখো। তৎকালীন সময় কলকাতাতে ওনার ছিল না। তো এই যে এমনি করে শুধু কবিতা না, সঙ্গীতকেও কতখানি সুদূর প্রসারী একটি চিন্তা ভাবনা নিয়ে নজরুল কাজ করেছিলেন। তো এগুলো যখনই নজরুল সম্পর্কে আমরা খোঁজ খবর নিই বা এগুলো চর্চা করি, তখন কিন্তু দেখি যে নজরুলের উদ্দেশ্য বা নজরুলের ভাবনাগুলো কতখানি সুদূর প্রসারী ছিল। এবং যেটা আমরা বলি না যে মানে সেই 100 বছর পরে কি হবে, এগুলো তারা দূরদর্শী আমরা যাদের বলি। তো এই যে দূরদর্শী, বাস্তব মূর্তিমান দূরদর্শী যদি আমরা কাউকে বলি, তাদের অন্যতম হচ্ছে এই মানুষটি কাজী নজরুল ইসলাম। আমাদের বাংলা কাব্য সঙ্গীতে কি যে জায়গা, কি যে একটি অবস্থা করে দিয়ে গেছেন, আমার মনে হয় না আমরা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই আমরা চর্চা করে শেষ করতে পারবো না। তো যতদিন আমাদের বাংলা গান থাকবে, যতদিন বাংলা কবিতা থাকবে, ততদিন কিন্তু আমাদের এই আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকবেন আমাদের চিত্তে, আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসায়, আমাদের ভক্তিতে। সবাই ভালো থাকো। আজকে শুভরাত্রি, সবাইকে ভালো থাকো। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। সবাই ভালো। নমস্কার স্যার। ভালো থাকবেন।